হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের রয়্যাল এডুকেয়ার ফ্যামিলিতে। আমি তোমাদের সন্দীপ স্যার। আজকের ইতিহাস বিষয়ের 7 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। সবাই খাতা পেন নিয়ে বসবে অবশ্যই। দেখো প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কত সালের কথা বলা হচ্ছে? 1857 সালে যে বিদ্রোহ হয়েছে তার কথা বলা হয়েছে। লালা হরদয়াল, বিনায়ক দামোদর সাভারকর, বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। কি উত্তর হবে এটা? বিনায়ক দামোদর সাভারকর। কি উত্তর হবে? বিনায়ক দামোদর সাভারকর। এবং তার গ্রন্থের নাম হচ্ছে দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এই গ্রন্থটা লিখে নিবে সবাই। তারপর দেখো প্রশ্ন কি বলেছে, হিন্দু মেলা অপর কি নামে পরিচিত? হিন্দু মেলা হচ্ছে একটি সভা সমিতি। যখন আমরা পড়েছিলাম যে অনিল শীল বলেছিলেন যে 19 শতকের মধ্যভাগে সভা সমিতি যুগ, সেই সময় অনেকগুলো সভা সমিতি আমরা দেখেছিলাম, তার মধ্যে একটি হচ্ছে হিন্দু মেলা। ওরই অপর নাম কি? চৈত্র মেলা, পৌষ মেলা, সঞ্জীবনী সভা না তত্ত্ববোধিনী সভা? উত্তর কি হবে? চৈত্র মেলা। এর আরেক নাম হচ্ছে মিত্র মেলা। মিত্র মেলা। ঠিক আছে, হিন্দু মেলা, চৈত্র মেলা এবং মিত্র মেলা একটারই সবার নাম। আর এটা প্রতিষ্ঠা কে করবেন? নবগোপাল মিত্র। কি করবেন? নবগোপাল মিত্র। সালটা হচ্ছে কবে? 1867 খ্রিস্টাব্দে। 1867 খ্রিস্টাব্দে। সবাই কিন্তু এগুলো নোট ডাউন করে নেবে। তারপরে প্রশ্ন কি বলেছে, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলার মুকুটহীন রাজা, কিং উইথাউট ক্রাউন নামে কে পরিচিত ছিলেন? মনমোহন ঘোষ, রামমোহন রায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কেশবচন্দ্র সেন। কে হবেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি আর কি কি নামে পরিচিত? তিনি রাষ্ট্রগুরু নামে পরিচিত। রাষ্ট্রগুরু। কি বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয় তাকে। ঠিক আছে, রাষ্ট্রগুরু। তার পত্রিকার নাম হচ্ছে দ্য বেঙ্গলি। দ্য বেঙ্গলি। তাহলে এই বেঙ্গলি পত্রিকাটাও কার হচ্ছে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রগুরু কার নাম? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। এগুলো নোট ডাউন করে নেবে। বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা ছিলেন, বেঙ্গল কেমিক্যাল, নীলরতন সরকার, মনীন্দ্রচন্দ্র নন্দী, আচার্য প্রফুল্লচন্দ্র রায় না রাসবিহারী বসু? কি উত্তর হবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। যখন আমাদের স্বদেশী আন্দোলন চলছে সেই সময় আমাদের বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তারপরে প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা, কি বলেছে? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? সবাই জানো ভালো করে এটা উত্তরটা। বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ না সংবাদ সমাচার? কি হবে? বেঙ্গল গেজেট। কি হবে উত্তর? বেঙ্গল গেজেট। 1780 খ্রিস্টাব্দে প্রকাশিত হবে। আর প্রকাশ করবে কে? না জেমস অগাস্টাস হিকি, যাকে আমরা কি বলি? হিকির গ্যাজেটও বলি। ভারতের প্রথম সাংবাদিক জেমস অগাস্টাস হিকিকেই বলা হয়। 1780 সালে এটা প্রকাশিত হবে। বোঝা গেল সবাইকে? তারপরে প্রশ্ন কি বলেছে, জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল এডুকেশন পলিসি, এনইপি, জাতীয় শিক্ষা পরিষদ প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ, প্রসন্ন কুমার ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটি কবে গঠন করা হবে? 1906 খ্রিস্টাব্দে। কবে হবে এটা? 1906 খ্রিস্টাব্দে। কত সালে হবে? এনইপি 1906। জাতীয় শিক্ষা পরিষদের কথা বলা হচ্ছে। এটার সভাপতি কে থাকবেন? রাসবিহারী ঘোষ থাকবেন। কে থাকবেন? রাসবিহারী ঘোষ। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এখানে অধ্যক্ষ জিজ্ঞেস করেছে, প্রতিষ্ঠাতা জিজ্ঞেস করেনি, এটা মনে রাখবে। এটা কি জিজ্ঞেস করেছে? অধ্যক্ষ। ঠিক আছে, রবার্ট কিট, জন ম্যাক, উইলিয়াম রক্সবার্গ না জেমস রেনেল? কি উত্তর হবে? উইলিয়াম রক্সবার্গ।
উইলিয়াম রক্সবার্গ হচ্ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার অধ্যক্ষ ছিলেন উইলিয়াম রক্সবার্গ। আর প্রতিষ্ঠা যদি জিজ্ঞেস করে, প্রতিষ্ঠা হচ্ছে রবার্ট কিড, প্রতিষ্ঠাতা। ঠিক আছে, প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? রবার্ট কিডকে। ক্লিয়ার? ভারত শ্রমজীবী পত্রিকা প্রকাশ করেন। ভারত শ্রমজীবী পত্রিকা কে প্রকাশ করেন? শশীপদ ব্যানার্জি, দ্বারকানাথ বিদ্যাভূষণ, উইলিয়াম কেরি, ফেলিক্স কেরি। কি উত্তর হবে? শশীপদ ব্যানার্জি। কি উত্তর হবে এটা? শশীপদ ব্যানার্জি। ভারত শ্রমজীবী পত্রিকা কি না, ভারত শ্রমজীবী পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তার নাম হচ্ছে শশীপদ ব্যানার্জি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, একা আন্দোলন। একা কথার অর্থ হচ্ছে একতা। একা কথার অর্থ হচ্ছে কি? একতা। এই যে একতা বা একা আন্দোলনের নেতা কে ছিলেন? বাবা রামচন্দ্র ছিলেন, মাদারি পাসি ছিলেন, গান্ধীজি ছিলেন, বল্লভভাই প্যাটেল ছিলেন। কি উত্তর হবে? মাদারি পাসি। কি উত্তর হবে এটা? মাদারি পাসি। ক্লিয়ার হয়েছে? একা আন্দোলন কোন সময়টা হচ্ছে? 1921-22 খ্রিস্টাব্দে হচ্ছে এটা, এবং যুক্তপ্রদেশে হচ্ছে এটা। কোথায় হচ্ছে এটা? যুক্তপ্রদেশ। ক্লিয়ার হয়েছে কি বললাম? তারপরে দেখো কি বলেছে, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল খেদা, চম্পারণ, আহমেদাবাদ আর রাওলাট। এদিকে মনে রাখার জন্য আমরা একটি ফর্মুলা ইয়ে করি, প্রয়োগ করি, সেটা হচ্ছে কেক। ঠিক আছে, কেক। এই যে কেক মানে গান্ধীজি যখন ভারতে আসলেন তারপরে কেক কাটছেন, এই যে কেক থেকে কি মনে রাখবে? সি ফর চম্পারণ। সি থেকে কি মনে রাখবো? চম্পারণ। ঠিক আছে, এ থেকে কি মনে রাখতে হবে? আহমেদাবাদ। আর কে থেকে কি মনে রাখতে হবে? খেদা। কি মনে রাখতে হবে? খেদা বা খেড়া বলা হয়। ঠিক আছে, যদিও বা 1918 সালে এটি হবে, এটিও 1918 সালে হবে, কিন্তু ফার্স্ট 1918 খেদা হবে, তারপরে আহমেদাবাদ হবে, এটা মনে রাখবে। চম্পারণ কবে হয়েছিল? 1917 সালে হয়েছিল। তাহলে এখান থেকে তোমরা আইডিয়া লাগাতে পারছো যে ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন মহাত্মা গান্ধীর কোনটি ছিল না? চম্পারণ আন্দোলন ছিল। কোনটা ছিল? চম্পারণ। কত সাল? 1917 সাল। ক্লিয়ার? বিহারের চম্পারণ জেলা। বিভাগ খ দেখো কি বলেছে, স্তম্ভ মিলানোর কথা বলা আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিসের জন্য বিখ্যাত আছেন? ভারত সভা। তাহলে ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কবে করেছেন? 1876 খ্রিস্টাব্দে। কবে করছেন? 1876 খ্রিস্টাব্দে। উপালি পরাজ, কালী পরাজ এবং উপালি পরাজ এরা কোন বিদ্রোহের সাথে যুক্ত আছে? বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত আছে। আর এটা কবে হবে? এটি হবে হচ্ছে 1928 সালে। কত সালে? 1928 সালে। বারদৌলি, বারদৌলি কোথায় আছে? গুজরাট। বারদৌলি কোথায় আছে? গুজরাট জেলায় আছে। ক্লিয়ার? তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেছিলেন? সতীশচন্দ্র সামন্ত। কে করেছেন? সতীশচন্দ্র সামন্ত করেছেন। ক্লিয়ার হয়েছে সবাইকে? আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তারপর দেখো কি বলেছে, এটি হচ্ছে আমাদের মানচিত্রের কথা বলা হয়েছে। মানচিত্র সবাই হাতেই হ্যান্ড রিটেনই করবে। দেখো কি বলেছে, বোম্বাই বা বোম্বে, গোয়া এবং সিপাহী বিদ্রোহের এলাকা। সিপাহী বিদ্রোহের এলাকা তো অনেক বড়, আমরা আগে বোম্বাইটা দেখে নিই। বোম্বাই হচ্ছে কোন জায়গাটায়? এই স্থানটা হচ্ছে বোম্বাই। ঠিক আছে, বোম্বাই। তারপরে গোয়া, গোয়া হচ্ছে তারই নিচে, এই অংশটা হচ্ছে কি? গোয়া। ঠিক আছে, এটা হচ্ছে গোয়া। আর সিপাহী বিদ্রোহের যদি কেন্দ্র বলা হয় তাহলে এটা পুরো অংশটা হচ্ছে কি? সিপাহী বিদ্রোহের এটা কেন্দ্র। এই অংশটা হচ্ছে সিপাহী বিদ্রোহের পুরো কেন্দ্র। ঠিক আছে, এই অংশটা। এবং আসামের কিছু অংশও আছে, এগুলোও আছে। তো এইখানে নির্দিষ্ট এলাকা আমাদেরকে দেয়নি, তাহলে সেই নির্দিষ্ট এলাকা যখন যদি দেয় তাহলে হচ্ছে তোমরা অবশ্যই করবে। ঠিক আছে,
তাহলে বোম্বেই বা বোম্বাই আমাদের এই জায়গাটা। তারপরে দেখো প্রশ্ন আমাদের কি বলেছে, 2 নম্বরের প্রশ্ন এগুলো সব। সেই 2 নম্বরের প্রশ্নগুলো আমরা পিপিটির মাধ্যমে আলোচনা করব। পিপিটির মাধ্যমে আলোচনা করব। দেখো কি বলেছে, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার কারণ কি ছিল, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়, আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলো কি ছিল। তাহলে এগুলো সব আমরা পিপিটির মাধ্যমে দেখব। ঠিক আছে, বুঝতে পারছো সবাইকে? দেখো কি বলেছে, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের মধ্যে পার্থক্য কি। আমাদেরকে জানতে হবে কি গভর্নর জেনারেল কাদের বলা হতো এবং ভাইসরয় কাদের বলা হতো। যখন 1857 সালের আগে আমাদের ভারতে ইংরেজরা শাসন করছিল, ইংরেজরা যে শাসন করছিল তাদের একটা কোম্পানি ছিল যাকে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি। কি বলি আমরা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যিনি কর্ণধার, যিনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলা হচ্ছে, ভারতে যারা শাসন করছে তাকে আমরা কি বললাম না গভর্নর জেনারেল বললাম। এবং ভাইসরয় কাদের বলা হচ্ছে, 1857 সালের পরে মানে 1858 সালে যখন মহারানী ঘোষণাপত্র জারি করলো, সঙ্গে সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান ঘোষণা করলো এবং তার জায়গায় ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি শাসন করছে। সেই শাসন করার যে প্রধান যাকে বলা হচ্ছে হেড ভারতে, তাকে আমরা ভাইসরয় বলছি। কথা বোঝা গেল সবাইকে? তাহলে 1858 সালের আগে আমরা দেখব যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের যিনি প্রধান থাকবে তাকে গভর্নর জেনারেল বলা হবে। এবং 1858 সালের পরে আমরা দেখব যে যে শাসন করছে ভারতের ব্রিটিশ পার্লামেন্ট, তার প্রতিনিধিত্ব যিনি করছেন তাকে আমরা ভাইসরয় বলছি। তাহলে ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসকের পদ ছিল গভর্নর জেনারেল, আমরা একটু আগেই বললাম, এবং ভাইসরয়। পদমর্যাদা এক হলো, এর বিশেষ কিছু পার্থক্য ছিল। গভর্নর জেনারেল নিযুক্ত হতেন কোম্পানির ডাইরেক্টর সভার সুপারিশে ক্রমে বোর্ড অফ কন্ট্রোলের দ্বারা। আমরা কি বললাম? কোম্পানির কন্ট্রোলের দ্বারা এটা আমাদের নিয়োগ হতো। ভাইসরয় নিযুক্ত হতেন কোথা থেকে? ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা। একটু আগেই বললাম যে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা এটা নিয়োগ করা হবে। 1858 খ্রিস্টাব্দের আগে ভারতের সর্বোচ্চ শাসককে গভর্নর জেনারেল বলা হতো এবং 1858 খ্রিস্টাব্দের ওই পদাধিকারীদের ভাইসরয় পদবি দেওয়া হয়। ভাইসরয় কথার অর্থ হচ্ছে রাজা বা রানীর প্রতিনিধি, ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধি। ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, এবং শেষও বলা হয় গভর্নর ছিলেন কে? লর্ড ক্যানিং। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে ভাইসরয় এবং গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্য। তারপর দেখো কি বলেছে, জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ যাকে আমরা এনইপি বলি। কি বলি আমরা? এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠন করা হবে? 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ। আর এরই সভাপতি হবেন কে? না রাসবিহারী ঘোষ। এর সভাপতি কে হবেন? রাসবিহারী রাসবিহারী ঘোষ। এবং এখানে যে শিক্ষার কথাটা বলা হবে সেই শিক্ষাটা হচ্ছে কি টেকনিক্যাল শিক্ষার কথা হবে, অর্থাৎ কৌশলগত শিক্ষার কথা বলা হবে এখানে। আর এর দ্বারাই আমরা দেখবো বিটিআই অর্থাৎ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন 1906 সালেই প্রতিষ্ঠা করা হবে। তাহলে এখানে কি কথা বলা হয়েছে? স্বদেশী আনার কথা বলা হয়েছে। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে আত্মশক্তি বিকাশের উপর জোর দেওয়া হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠন ছিল তারই অঙ্গ। ঔপনিবেশিক শিক্ষার বিকল্প পথ বাছা হয়। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি দূর করে জাতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয় এই জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে। ইংরেজ সরকার বিশ্ববিদ্যালয় আইন পাশ করে বেসরকারি কলেজগুলির স্বীকৃতি বাতিল করে দেয়। এই সমস্ত কারণে স্বদেশী নেতৃত্ব বিকল্প শিক্ষার লক্ষ্যে 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ। কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? বাংলার গুটেনবার্গ জানার আগে আমাদেরকে জানতে হবে গুটেনবার্গ কে ছিলেন। গুটেনবার্গ ছিলেন জার্মানি মেইন শহরের একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি ছাপাখানা, আধুনিক ছাপাখানা আবিষ্কার করেছিলেন। যদিও বা ছাপাখানা অনেক আগেই আবিষ্কৃত হয়ে গিয়েছিল চীন দেশে, সেটি পরবর্তীকালে আধুনিকভাবে যিনি এটাকে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে জোহানেস গুটেনবার্গ। সেই গুটেনবার্গ যখন ছাপাখানা প্রতিষ্ঠা করছেন, সেটি পরবর্তীকালে বিভিন্ন মহাদেশে ছড়িয়ে পড়ে। তার মধ্যে একটি হচ্ছে এশিয়া মহাদেশে, আমাদের ভারতেও আছে। গোয়াতে প্রথম পর্তুগিজরা নিয়ে এসেছিল। তারপরে সেটা ইংরেজ সরকারের তারা আমাদের বাংলার চুঁচুড়াতে অর্থাৎ হুগলি জেলার চুঁচুড়াতে জোহানেস গুটেনবার্গের আদর্শের মতনই চার্লস উইলকিন্স কি করেছিলেন? আমাদের চুঁচুড়াতে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য যেহেতু সেখানেও তিনি মানে জার্মানিতে জোহানেস গুটেনবার্গ ছিলেন, সেরকম বাংলাতে আমাদের চার্লস উইলকিনসন ছিলেন। এই জন্য চার্লস উইলকিনসনকে আমরা কি বলি? আমরা হচ্ছে বলি বাংলার গুটেনবার্গ। তাহলে কি করেছিলেন? বাংলার গুটেনবার্গ আখ্যা দেওয়া হয় কারণ হচ্ছে কি
জার্মানিতে প্রথম সঞ্চালনযোগ্য মুদ্রাক্ষর প্রবর্তন করে আলোড়ন ফেলে দেন হচ্ছে গুটেনবার্গ। ঠিক তেমনই বাংলার প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করে চার্লস উইলকিন্স, তাই তাকে বাংলা গুটেনবার্গ বলা হয়। এবং তাকে সাহায্য করেছিলেন, আমরা কি জানি, তাকে সাহায্য কে করেছিলেন? পঞ্চানন, বাংলার একজন বিখ্যাত হচ্ছে ইঞ্জিনিয়ার, যাকে আমরা পঞ্চানন কর্মকার বলি, তিনি সাহায্য করেছিলেন বাংলা অক্ষর তৈরি করে, বাংলা অক্ষরের ব্লক তৈরি করে। ব্লক এটা কে করেছিলেন? না জোহানেস আমাদের পঞ্চানন কর্মকার করেছিলেন। কে করেছিলেন এটা? পঞ্চানন কর্মকার করেছিলেন। ক্লিয়ার হয়েছে সবাইকে? তার জন্য আর এখান থেকে আমরা দেখব যে এই গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ন্যাথানিয়েল ব্রাসি হেলেডের এই যে বইটি, এটা প্রথম ছাপানো হবে, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপর কি বলেছে? আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন? লবণই কেন বাঁচা হয়? আমরা কি জানি, লবণ সাধারণ মানুষ থেকে উচ্চবিত্ত মানুষ সবার মধ্যেই প্রয়োজনীয় একটি বস্তু, এবং সেই লবণের উপর ইংরেজরা জোরপূর্বক এক্সট্রা পরিমাণে শুল্ক চাপিয়ে দিয়েছিল। ক্লিয়ার হয়েছে? উৎপাদন করতে তখন বলা হতো 0.25 পয়সা, মানে 25 পয়সা লাগতো, তার উপর তারা ট্যাক্স চাপিয়েছিল 1 টাকা 25 পয়সা, যার জন্য দাম দাঁড়িয়েছিল কত? 1 টাকা 50 পয়সা। তাহলে এই যে দামটা, এই দামটার জন্যই হচ্ছে প্রচুর পরিমাণে আমাদের যে সাধারণ মানুষ সেটা ক্ষিপ্ত হয়। এখানে খাবার দাবার আমরা জানি যে আমরা বিভিন্ন খাবারের সাথে নুনের প্রয়োজনই হয়, নুন ছাড়া কোনো খাবারই কিন্তু ভালো হয় না। তাহলে সেখান থেকে যখন মানে আইন অমান্য আন্দোলন করার আগে গান্ধীজি ভাবলেন যে কোন বিষয়টা নিয়ে করে আন্দোলন করা যায়। তো তিনি দেখছেন যে সর্বসাধারণের জন্য যেটা গ্রাহ্য সেটা হচ্ছে লবণ, আর এটার উপরেই অনেক ধরনের ক্ষোভ রয়েছে। আর ভারতীয়রা লবণ তৈরি করতে পারবে না, এই আদেশ ইংরেজদের দ্বারা দেওয়া হয়েছিল, যার জন্য মহাত্মা গান্ধী সেই লবণটাকেই পাচ্ছিলেন আইন অমান্য আন্দোলন মানে শুরু করার জন্য। তো ব্রিটিশ সরকারের অন্যায় ও কঠোর লবণ আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ দান্ডি যাত্রা শুরু করেন এবং 6 এপ্রিল সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে আইন ভঙ্গ করেন। যেহেতু এই আন্দোলনের মূল সূচনা ও প্রতিবাদ ছিল লবণকে কেন্দ্র করে, তাই বৃহত্তর আইন অমান্য আন্দোলন লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। যদিও বা আইন অমান্য আন্দোলন 6 এপ্রিল শুরু হবে, কোন আইন ভঙ্গ করে? লবণ আইন ভঙ্গ করে। এটা মনে রাখবে, আইন অমান্য আন্দোলন 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল শুরু হবে, আর লবণ সত্যাগ্রহ শুরু হবে কবে? না মানে লবণ সত্যাগ্রহ শুরু হবে কবে? 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ হচ্ছে ডান্ডি যাত্রা হবে, এবং লবণ সত্যাগ্রহ লবণ আইনও ভঙ্গ হবে কবে? 6 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপর দেখো কি বলেছে? তেভাগা আন্দোলন। কি বলা হয়েছে? তেভাগা। আমরা এর আগেও এটা নিয়ে আলোচনা করেছি। তেভাগা মানে হচ্ছে কি? 3 ভাগের 2 ভাগ এবং 3 ভাগের 1 ভাগ। এই যে বিষয়টা, এটা কারা দিতে চাইছিল? কৃষকরা। এটি কারা নিতে চাইছিল? কোম্পানি বা সরকার, ইংরেজ সরকার এটা নিতে চাইছিল, কৃষকরা দিতে চাইছিল কোনটা? এটি 3 ভাগের 1 ভাগ। এই যে 3 ভাগের 1 ভাগ, এই 3 ভাগা বা তে ভাগা বলা আছে। 3 ভাগ মানে তে ভাগা। তো তেভাগা আন্দোলনের প্রধান দাবি সমূহ হচ্ছে 1946 খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত তেভাগা আন্দোলনের বিভিন্ন দাবি ছিল। এক হচ্ছে আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের 3/2 ভাগ তাদের দিতে হবে, মানে কৃষককে দিতে হবে, এটা ইংরেজ সরকারকে নয় বা ব্রিটিশ সরকারকে নয়। জমিতে ভাগ চাষিদের দখলি সত্ত্ব দিতে হবে, মানে এখানে হচ্ছে ভাগ চাষিরা যেন তাদের দখল পায় জমিতে। ভাগ চাষিরা খামারে ধান তুলতে হবে, ভাগ চাষির খামারেও যেন ধান তোলা যায় এরকম ব্যবস্থা করতে হবে। ভাগ চাষিরা ধান বুঝে নিয়ে জমির মালিক রসিদ দেবে ইত্যাদি। তাহলে এইগুলোর জন্যই এরা আন্দোলনটা করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে সবাইকে? তারপরে দেখো, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন আমরা আলোচনা করে নিলাম। এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। সেই 4 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। দেখো কি বলেছে? মহারানী ঘোষণাপত্র। আমরা একটু আগে এটা নিয়ে একটু আলোচনা করেছি যে মহারানী ঘোষণাপত্রে কি বলা হয়েছে। মহারানী ঘোষণাপত্র কবে জারি করা হবে? 1858 খ্রিস্টাব্দে। কত সালে? 1858 খ্রিস্টাব্দে। মহারানী স্বয়ং কিন্তু ভারতে এসে এটা ঘোষণাপত্র জারি করেনি, তিনি তার প্রতিনিধি অর্থাৎ লর্ড ক্যানিংকে দ্বারা এলাহাবাদে 1 নভেম্বর এটি জারি করেছিলেন। কথা বোঝা গেল?
তাহলে এই যে ভাষণটা বা এই যে ঘোষণাপত্রটা পড়েছিলেন কে? আমাদের লর্ড ক্যানিং সাহেব, যিনি ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। আর এই ঘোষণাপত্র দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসানও পরিলক্ষিত হয়। তাহলে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর আনুষ্ঠানিকভাবে ভারতের মুঘল শাসন ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। এটা ভালোভাবে মনে রাখো। এবং ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি রূপে প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আনুষ্ঠানিকভাবে এলাহাবাদে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর যে ঘোষণাপত্রটি প্রকাশ করেন তা মহারানী ঘোষণাপত্র নামে পরিচিত। কি বলা হয়েছে ঘোষণাপত্রে? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘটে যাবার পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চায়নি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ভারতে উন্নত ধরনের শাসন ব্যবস্থা অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট, কোন আইনটাকে বলা হয় অ্যাক্ট ফর বেটার গভর্নমেন্ট? সেটা হচ্ছে 1858 মহারানী ভিক্টোরিয়ার যে শাসন সংস্কার আইন। তাহলে এই আইনে ভারতের শাসন ক্ষমতা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। মূল বক্তব্য কি কি ছিল? ভারতবাসীর ধর্মীয় এবং সামাজিক ব্যাপারে ব্রিটিশ সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না। কারণ আগে আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার বারবার ভারতের ধার্মিক ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করেছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা সম্পন্ন সকল ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। আগে হচ্ছে যোগ্যতাকে অতটা গুরুত্ব দেওয়া হয়নি, কারণ আমরা মহাবিদ্রোহের সময় আমরা দেখলাম যে যোগ্যতা যেমনই হোক না কেন বেতন কাঠামো এগুলো সব কিন্তু ইংরেজের তুলনায় কম ছিল। সত্য বিলোপ নীতি, যেটা নীতি অনুযায়ী কি বলা হয়েছিল যে কোন রাজা অপুত্রক অবস্থায় যদি মারা যায় তাহলে তার দত্তক পুত্র রাজা হতে পারবে না। তাহলে এই যে নীতিগুলো এগুলোকে সব বন্ধ করে দেওয়া হলো, সত্য বিলোপ নীতি প্রত্যাহার করা হবে এবং দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। সরকার ভারতের সাম্রাজ্য বিস্তার নীতি ত্যাগ করবে। স্বদেশী রাজাদের আশ্বস্ত করে ঘোষণা করা হয় যে কোম্পানির সঙ্গে তাদের স্বাক্ষরিত সব চুক্তি মেনে চলা হবে। ঠিক আছে। তো দীর্ঘ 100 বছর 1757 থেকে 1857 খ্রিস্টাব্দ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে অপশাসন চালিয়েছিল, মহারানী ঘোষণাপত্র সেই অপশাসনের মধুর প্রলেপ দিয়েছিল, মানে একটা জাস্ট উপরে আস্তরণ দিয়েছিল যাতে আমরা এরপরে ভালো শাসন করব। তবে মহারানী ভারতীয়দের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কোনটি সঠিকভাবে পালিত হয়নি। তাই ঐতিহাসিক ডক্টর রমেশ চন্দ্র মজুমদার মহারানী ঘোষণাপত্রকে বা ঘোষণাকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলে অভিহিত করেছেন। তাহলে এটা মনে রাখবে কে বলেছেন কথাটা। তারপর দেখো মিরাট ষড়যন্ত্র মামলা, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সাল হচ্ছে কত? 1928 সাল। কত সালে মিরাট ষড়যন্ত্র মামলা চালু করা হবে? সরি 1929 সাল। ঠিক আছে, 1929 সালে। তো ভারতের রাজনৈতিক ইতিহাসে 1920 দশক ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অসহযোগ আন্দোলনের সূচনা, সাইমন কমিশন বিরোধী বিক্ষোভ। সাইমন কমিশন কবে ভারতে এসেছিল? 1928 সালে। আর এটার মানে এই সাইমন কমিশনকে কালো পতাকা দেখানো, গো ব্যাক সাইমন বলে ঘোষণা করা, এগুলো সব কমিউনিস্টদের দ্বারা হয়েছিল এবং ভারতীয়দের দ্বারা বিভিন্ন ভাবে দিকে দিকে এগুলোর বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এবং অন্যদিকে বামপন্থীর আবির্ভাব ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে গতি সঞ্চার করেছিল। এরূপ পরিস্থিতিতে সরকার বামপন্থার অগ্রগতি ও শ্রমিক আন্দোলনকে অঙ্কুরে বিনাশ করার জন্য, মানে একদম নির্মূল করে দেওয়ার জন্য যে বিধি পদক্ষেপ করেছিল তার মধ্যে অন্যতম ছিল 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা। তো মিরাট ষড়যন্ত্র মামলার কি বিষয়? তো এখানে হচ্ছে শ্রমিকদের বিক্ষোভ। এই সময় প্রধানত বাংলার পাটকল এবং আহমেদাবাদ শিল্পাঞ্চলের সুতাকল শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা বামপন্থী শ্রমিক সংগঠন। বামপন্থী বলতে বর্তমান সিপিআইএম বলা হচ্ছে, সিপিআই কথা বলা হচ্ছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1925 সালে কানপুরে। ভারতে হয়েছিল 1925 সালে কানপুরে হয়েছিল। ঠিক আছে, কিন্তু এর প্রতিষ্ঠাতা অনেক আগে বিদেশে হয়ে গেছিল তাজখণ্ডে 1920 সালে মানবেন্দ্রনাথ রয়ের দ্বারা, যা মালিক ও সরকার পক্ষকে চরম বিব্রত করে তুলেছিল। ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা। তো ভারতে কলকাতা, মাদ্রাজ, বোম্বাই, লাহোরে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে উঠেছিল। শ্রমিক ও মজুরদের মধ্যে এই দল প্রভাব বিস্তার করে। শ্রমিক শ্রেণীর অবিরাম বিক্ষোভে ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে। 1929 খ্রিস্টাব্দে মার্চ মাসে বোম্বাইতে শ্রমিক শ্রেণী সাধারণ ধর্মঘট পালন করলে তা কঠোর হাতে দমনের জন্য সরকার নানা দমনমূলক পন্থা অনুসরণ করে। তো সরকার বিরোধী ষড়যন্ত্র অংশগ্রহণের জন্য সমগ্র ভারতের খ্যাতনামা কতজনকে? 33 জনকে। কতজনকে? এটা টোটাল 33 জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে।
এবং ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। অভিযুক্তদের মধ্যে ছিলেন মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, পিসি যোশী ব্যক্তি, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি, এবং তিনজন হচ্ছে আমাদের বিদেশিও ছিল, ঠিক আছে। স্ট্যানলি জ্যাকসন। এই ঘটনার ফলে এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে বামপন্থী নেতারা বিচ্ছিন্ন হয়ে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস আর টিইউসি গঠন করে। এর ফলে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। 1929 থেকে 1933 খ্রিস্টাব্দে, অর্থাৎ দীর্ঘ 4 বছর ধরে মামলা চালিয়েও সরকার কমিউনিস্টদের মনোবলকে ভাঙতে পারেনি। পরোক্ষভাবে মিরাট ষড়যন্ত্র মামলা ভারতে বামপন্থার প্রসারে সহায়তা করে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবাইকে? তাহলে 1929 সালে আমরা কি দেখব, যে মুজাফফর আহমেদ, এস এ ডাঙ্গে, পিসি যোশীর মতো ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। টোটাল 33 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সালটা হচ্ছে 1929। ক্লিয়ার? তারপর দেখো কি বলেছে, বসু বিজ্ঞান মন্দির। কি বলা হয়েছে? বসু বিজ্ঞান মন্দির টিকা লিখতে বলা হয়েছে, বা বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছেন? জগদীশ চন্দ্র বসু। কে প্রতিষ্ঠা করেছেন? জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছেন। ক্লিয়ার হয়েছে? তিনি জন্মগ্রহণ করেছিলেন 1858 খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরে। বর্তমানে ঢাকা জেলা বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন, এবং ছোটবেলা থেকে তিনি পড়াশোনা করেছিলেন বাংলা মিডিয়ামে। তারপরে তিনি আস্তে আস্তে কলকাতায় আসেন। কলকাতা থেকে তিনি লন্ডনে যান, সেখান থেকে তিনি পড়াশোনা করে আসেন, এবং প্রেসিডেন্সি কলেজে তিনি শিক্ষকতার সাথে যুক্ত হন। তারপরেই তিনি রিটায়ারমেন্ট হবেন। রিটায়ারমেন্ট হওয়ার পর তিনি তার বাড়িতেই আমরা দেখব যে একটা বিজ্ঞান শিক্ষার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলবেন, যার নাম দেওয়া হবে কি? বসু বিজ্ঞান মন্দির, বোস ইনস্টিটিউশন। সালটা হচ্ছে 1917 সালে 30শে নভেম্বর। 1917 সালে 30শে নভেম্বর। তাহলে বসু বিজ্ঞান মন্দির হলো কলকাতা বিজ্ঞান বিষয় গবেষণা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর কলকাতায় এর প্রতিষ্ঠা করেন। এটি বিশ্বের প্রথম সারির গবেষণা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে জগদীশ চন্দ্র বসু বলেছেন যে এটির উদ্দেশ্য হলো বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো। তিনি সুফল যেন সর্বজনীন হয়, চাইতেন বিজ্ঞান মন্দিরের আবিষ্কারের প্রতিষ্ঠার পটভূমি কি দেখবো, দেখো। বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে, কোথাকার অনুকরণে? ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির অনুকরণে ভারতে একটি বিজ্ঞান গবেষণা গঠনের কথা কল্পনা করেছিলেন। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণ করেন। পরে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করেন। এর জন্য তিনি তার বাড়ি সংলগ্ন জমি ক্রয় করেছিলেন। ক্লিয়ার হয়েছে? তার বাড়ির পাশাপাশি জায়গাটাকে ক্রয় করেছিলেন। গবেষণা ক্ষেত্র কি কি আছে? বসু বিজ্ঞান মন্দিরের প্রকৃতি বিজ্ঞানের নানা বিষয় নিয়ে গবেষণা শুরু হয়। এখানে উদ্ভিদ বিদ্যার সঙ্গে, মানে বোটানির সঙ্গে পদার্থবিদ্যার, ফিজিক্সের গবেষণার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিদ্যা, মাইক্রোবায়োলজি, মাইক্রোকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ে গবেষণার ব্যবস্থা করেন তিনি। জগদীশ চন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দ থেকে আমৃত্যুকাল এই প্রতিষ্ঠান গবেষণা কার্য পরিচালনা করেন। আমৃত্যুকাল মানে 1937 তিনি মারা যাচ্ছেন। তিনি উদ্ভিদের প্রাণ ও স্পন্দনের বার্তা সম্পর্কিত বিষয়ে দীর্ঘ গবেষণা করেন এবং আবিষ্কার করেন ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন? জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির বর্তমানে বোস ইনস্টিটিউশন নামে পরিচিত। তাহলে বসু বিজ্ঞান মন্দির ভারতে বিজ্ঞান গবেষণার ইতিহাসে এক মাইল ফলক স্বরূপ। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলেছেন যে জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তা যে কোনোটির জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। ক্লিয়ার? তাহলে এতটা সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমাদের মধ্যে কোনো ডাউট নেই। আর যদি ডাউট থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো।